অনির্বাণ, এই মুহূর্তে আপনি তো ব্যান, মানে আপনাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ব্যান হয়ে থাকা খুব দুর্ভাগ্যজনক, যাকে বলা যেতে পারে এক কথায় পেটের চিন্তা, বেঁচে থাকার চিন্তা। সেটা যে এরকম ভাবে হবে আমি এটা কশ্চিনকালেও চিন্তা করি। যে অবস্থানটাতে আমি এসে পৌঁছেছি, একা হয়ে যাওয়ার মতো একটা অবস্থান, তাহলে আমি সেটাকে খুব একটা উড়িয়েও দিতে পারি। এতদিন ক্যামেরার সামনে অভিনয় না করতে পারা অ্যাকচুয়ালি ইজ আ পেইনফুল সিচুয়েশন। দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য, যাকে তোমাদের মধ্যে অনেকেই তার বিভিন্ন সিনেমা এবং থিয়েটারে তার অসামান্য অ্যাক্টিং কিংবা তার ডিরেকশন অথবা তার গাওয়া অসাধারণ গানের জন্য চেন। এবং আজ নিউ এজ অ্যাক্টরদের অনেকেই তাকে দেখে অ্যাক্টিং করার ইন্সপিরেশনও পায়। 2010 সালে থিয়েটার থেকে শুরু করে ধীরে ধীরে সিনেমাতে সাইড রোল এবং তারপরে লিড রোলে করা অ্যাক্টিং তাকে যেমন তার ভক্তদের ভালোবাসা পাইয়ে দিয়েছে, তেমনই অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি অ্যাজ এ ডিরেক্টরও সেই সাধারণ মানুষের অনেক ভালোবাসাও পেয়েছে। এবং একটা সময় সে যা কিছুই করছিল সেটাই মানুষের ভালো লাগতেও শুরু করে। যেমন তার গাওয়া গান, অ্যাক্টিং, ডিরেকশন সবকিছুতেই মানুষ তাকে পাগলের মতো ভালোবাসা দিতে শুরু করে। এবং সেই কারণেই একসময় দর্শকদের মনে হচ্ছিল যে ইন্ডাস্ট্রিতে কোনো রকমের কোনো কানেকশন বা তার মাথায় কোনো বড় ব্যক্তির হাত ছাড়াও একজন গ্রামের ছেলে দেবজিৎকে টক্কর দিতে পেরেছে এবং এপার বাংলা ও ওপার বাংলার মানুষদের কাছে আবারও বাংলা সিনেমার সুনাম রক্ষা করতে পেরেছে। এন্ড সেই কারণে দর্শকদের মনে হচ্ছিল যে অনির্বাণ ভট্টাচার্যই হয়তো দেবজিতের থেকেও বড় স্টার হয়ে উঠবে। বাট তার এই সাকসেস বেশি দিন স্থায়ী ছিল, কারণ লাস্ট কয়েক মাস ধরে তাকে বাংলা ছবি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছো। এন্ড সেই কারণেই হয়তো তাকে আর কোনো বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে না কখনোই, যেটা সমস্ত অনির্বাণ ফ্যানদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। বাট এই ব্যানের কারণেই সে রিসেন্টলি তার মিউজিক ব্যান্ডও শুরু করেছে, যার নাম হুলিগানিজম, যেখানে তারা তাদের লেখা গান পারফর্ম করে এবং সেই ব্যান্ডের প্রায় সমস্ত শোই হাউসফুল হচ্ছে। তবে সেখানেও তার এক গানে বাংলার পলিটিশিয়ানদের ক্রিটিসাইজ করার কারণে তাকে ব্যাকক্ল্যাশের সম্মুখীন হতে হয়েছে। আর তাই লাস্ট কয়েক বছর ধরে অনির্বাণ ভট্টাচার্যের কেরিয়ারে হঠাৎ এরকম একটা পরিণতি দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে কি সত্যি আর তাকে কোনোদিনই সিনেমাতে দেখা যাবে না, নাকি এসবের পেছনেও রয়েছে পলিটিক্সের হাত, নাকি তার কোনো পলিটিক্যাল কানেকশন নেই বলেই আজ তার এই পরিণতি। অ্যান্ড তাই আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে ঠিক কী কারণে তার এত ভালো কেরিয়ারের আজ এই পরিণতি হলো। সে এবং বাকি তার কো অ্যাক্টররাই বা কি স্টেপ নিচ্ছে তাকে আবার সিনেমাতে ফেরানোর জন্য। তাই তুমিও যদি একজন অনির্বাণ ফ্যান হয়ে থাকো অথবা এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। যারা কখনো কারো হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবাসি? মানে কি জন্য বাঁচি আমরা? আইনটা আমাদেরও রুটি রুটিতে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে খুন করে। ব্যোমকেশ বক্সী কার নাম? আগে আমার নামই ব্যোমকেশ বক্সী, তবে ডিটেকটিভ করি সত্যান্বেষী। টিপিক্যাল আনসিভিলাইজড মেদিনীপুরিয়ান্স পিপলস অ্যাসোসিয়েশন, শর্ট ফর্মে টুম্পা। অ্যান্ড এই টুম্পা নামেই একসময় শহরের মানুষ মেদিনীপুর থেকে আসা ছেলে মেয়েদের হেয় করতো। অ্যান্ড আই এম শিওর যে তুমিও তোমার আশেপাশে কাউকে না কাউকে এই টুম্পা বলে খচাতে শুনেছো, বা তুমি যদি মেদিনীপুর থেকে বিলং করে থাকো তাহলে তোমাকেও হয়তো এরকম নামে ডাকা হয়েছে কখনো না কখনো। বাট বেশ কয়েক বছর ধরে তাদের এই তকমা চেঞ্জ হয়েছে মেদিনীপুর থেকে উঠে আসা বেশ কিছু ট্যালেন্টেড মানুষের জন্য, যাদের মধ্যে অন্যতম নাম হলো এই অনির্বাণ ভট্টাচার্য। তার জন্ম হয় 1986 সালের 7 অক্টোবর মেদিনীপুরের একটা ছোট্ট মফস্বল। সেখানেই সে প্রাইমারি আর সেকেন্ডারি স্কুলের পড়াশোনা শেষ করে, তার সাথে কাটান তার ছেলেবেলা। এরপর 2004 সালে কলকাতায় আসেন তিনি এবং কলকাতায় এসে রবীন্দ্র ভারতীতে নাটক নিয়ে পড়াশোনা শুরু করে। তখন কে জানতো যে অশোক দিন তার রুমমেট, যাকে কলকাতাতে কেউই চেনেন না, সে একদিন মঞ্চ কিংবা সিনেমা হলের পর্দার সামনে মানুষের ভালোবাসার আর হাততালির ঝড় তুলবে। সে সেই সময় রবীন্দ্র ভারতী থেকে ক্যাজুয়ালি একটা ফর্ম তোলে এবং ভাগ্যবশত চান্সও পেয়ে যায় সেখানে। ছোটবেলা থেকেই ক্রিকেটার, ফুটবলার কিংবা পাইলট হওয়ার স্বপ্নর সাথে লাভ ম্যারেজ করলেও তার জীবনে অ্যারেঞ্জ ম্যারেজের মতো ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মাতে থাকে থিয়েটার নিয়ে মাস্টার্স করার সময়। এবং সেই কারণে 2009 সালে ভারত সরকারের কালচারাল মিনিস্ট্রির তরফ থেকে তাকে ইয়াং আর্টিস্ট স্কলারশিপ দেওয়া হয়। এরপর সে একটা নাটক দলের সাথে যুক্ত হয় এবং টুকটাক মঞ্চাভিনয় করার সুযোগ পেতে শুরু করে। 2005 থেকে 10 সাল পর্যন্ত বিভিন্ন প্রোডাকশনের থিয়েটারে সে অ্যাক্টিং করেছে। এরপর 2013 সাল থেকে তিনি ফ্রিল্যান্স অভিনেতা হন, যার পর থেকে একে একে দেবী সর্পমস্তা, অ্যান্টনি সৌদামিনী, নাগমণ্ডল, কারুর বাসনা, যারা আগুন লাগায়, FM মহানগর, বিসর্জন, অদ্যশেষ রজনী কিংবা অথয়ের মতো নাটকে তার তাক লাগানো অভিনয় তাকে দর্শকের মনে অনেকখানি জায়গা করে দিয়েছিল। অ্যান্ড এরপর তার এত ভালো অ্যাক্টিং এর কারণে তাকে টলিউডের সিনেমাতে দেখার আশা প্রকাশ করতে থাকি তার ভক্তরা। অ্যান্ড
হলো তাই, কারণ সেই সময় অপর্ণা সেনের হাত ধরে আরশিনগর এবং 2016-তে অরিন্দম শীলের ঈগলের চোখ দিয়ে সে টলিউডে যাত্রা শুরু করে। তারপর আর ফিরে দেখতে হয়নি তাকে। কলকাতায় কলম্বাস, ধনঞ্জয়, আলীনগরে গোলকধাঁধা, উমা, এক যে ছিল রাজা, শাহজাহান রেজেন্সি, ভিঞ্চিদা, ফাইনালি ভালোবাসা, বিবাহ অভিযান, দ্বিতীয় পুরুষ, ড্রাকুলা স্যার, ঘরে বাইরে আজ, গুমনামি, গোলন্দাজ, মুখোশ, মিথ্যে প্রেমের গান, দশম অবতার, রঘু ডাকাত এবং এছাড়াও আরো অনেক বাংলা ছবিতে তার অসামান্য অ্যাক্টিং আমরা দেখেছি। এবং সিনেমার পাশাপাশি বেশ কয়েকটা ওয়েব সিরিজেও তার কাজ মানুষের মনে ধরেছিল। আর এই সমস্ত মুভি আর ওয়েব সিরিজে কখনো সে গোয়েন্দা, কখনো ভিলেন, কখনো আবার ফানি ক্যারেক্টার প্লে করছে। মানে তার এই ভার্সেটাইল অ্যাক্টিং দেখে সাধারণ মানুষের ভালোবাসা এবং তার ভক্তরা ছড়াতে শুরু করে এপার বাংলা থেকে ওপার বাংলাতে। এবং সেই কারণে তার ভালো অ্যাক্টিং এর জন্য সে তার কেরিয়ারে নানান পুরস্কারও পেয়েছে বারবার। এতক্ষণ ধরে শুধু তার অ্যাক্টিং নিয়ে কথা বললাম, বাট সে শুধু অ্যাক্টিং এ থেমে থাকেনি। অ্যাক্টিং এর পাশাপাশি ডিরেকশন এবং সিঙ্গিং এও বেশ নজর কেড়েছিলেন তিনি। তার ডিরেক্ট করা বেশ কয়েকটা কাজের মধ্যে মন্দার ওয়েব সিরিজ এবং বল্লভপুরের রূপকথা বিশেষ উল্লেখযোগ্য। এবং তার গাওয়া গানগুলোর মধ্যে শাহজাহান রেজেন্সি কিচ্ছু চাইনি আমি গানটা নিশ্চয়ই তুমিও শুনেছো। এভাবেই একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটা অতি সাধারণ ছেলে যাত্রা, নাটক থেকে শুরু করে থিয়েটারের পর টলিউডে অভিনয়, ডিরেকশন এবং সিঙ্গার হিসেবেও যে এত সুনাম অর্জন করবে তা হয়তো ছোট্ট অনির্বাণ স্বপ্নে কখনো ভাবতে পারেনি। এন্ড এভাবেই তার স্বপ্নের জয়যাত্রা দেখে সাধারণ মানুষ আরও তার বিভিন্ন চরিত্রে অভিনয় এবং তার গাওয়া আরো গানের আশায় বুক বাঁধতে শুরু করে। তবে সাধারণ মানুষের এই আশা আর পূরণ হলো, কারণ তার এই উজ্জ্বল অ্যাক্টিং ক্যারিয়ারের সাথে সাথে সে বেশ কয়েকবার কন্ট্রোভার্সির সম্মুখীন হয়েছে। আসলে যখন একজন অ্যাক্টর হিট হয় তখন তার বিগেস্ট থ্রেট ইউজুয়ালি হয় কোনো ফ্লপ সিনেমা, কিন্তু অনির্বাণের ক্ষেত্রে তার বিগেস্ট থ্রেট হলো সিনেমা না, তার বিগেস্ট থ্রেট হলো সিস্টেম। আর এই সিস্টেমের নাম টেকনিশিয়ানস ফেডারেশন। আসলে বড় পর্দায় পাবলিক যেটা দেখে সেটা হলো ডিরেক্টর, প্রডিউসার, হিরো, ট্রেলার, অ্যাওয়ার্ড শো, কিন্তু ইন্ডাস্ট্রির রিয়েল মেশিনটা চালায় কি? সেটা হলো টেকনিশিয়ানস, ক্যামেরা টিম, লাইট টিম, সাউন্ড টিম, মেকআপ, সেট ওয়ার্কার্স, প্রোডাকশন ইউনিট। কারণ এই সব টিম যদি একদিন এসে বলে যে আমরা কাজ করবো না, তাহলে শুটিং লিটারালি ইম্পসিবল, তাই না? নো হিরো, নো ডিরেক্টর, নো মানি, কিছুই কাজ করবে না। এই জন্যই টেকনিশিয়ানস ফেডারেশন হলো টলিউডের একটা ইনভিজিবল পাওয়ার সেন্টার। এন্ড একটা সময় কিছু ডিরেক্টর আর ফিল্ম মেকাররা কমপ্লেন করতে থাকে যে ফেডারেশন অ্যালিজেডলি শুটিং এ ইন্টারফারেন্স করছে, তার কারণে তাদের উপর এক্সট্রা ম্যান পাওয়ার প্রেশার আসছে, ইউনিয়ন অ্যাপ্রুভাল ছাড়া কাজ পসিবল হচ্ছে না, প্রোডাকশনের ডিলে হচ্ছে এন্ড আরো অনেক কিছু। এন্ড এই গ্রুপের মধ্যে অনির্বাণও ছিল। আর এখান থেকেই শুরু হয় এই রিয়েল কনফ্লিক্ট। এন্ড এই কনফ্লিক্ট এরকম আকার ধারণ করে যেখানে ওরা কোর্টেও গেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছো, কোর্ট। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা অলমোস্ট একটা ট্যাবু মুভ, কারণ নর্মালি এইসব কনফ্লিক্ট ইন্টারনালি সেটেল হয়ে যায়, কিন্তু এখানে লিগাল চ্যালেঞ্জ হলো, যার মানে প্রাইভেট ইন্ডাস্ট্রি ইস্যু সাডেনলি পাবলিক লিগাল ইস্যু হয়ে গেল। এন্ড ফেডারেশন অবভিয়াসলি এটাকে অ্যাটাক হিসেবে নিল, যার পর থেকে কেসটা কোর্টে ওঠার পর যারা অনির্বাণের মতো চ্যালেঞ্জ করেছিল তারা আস্তে আস্তে পিছু হটতে শুরু করে এবং একটা সমঝোতার মাধ্যমে আবারও কাজে ফেরেন তারা। বাট অনির্বাণ তার দাবিতে অনড় থাকে, যার কারণে এরপর থেকে তার কোনো ছবি বা মিউজিক ভিডিও শুটে সারপ্রাইজিংলি কখনো কোনো টেকনিশিয়ানের কারণে অথবা কখনো কোনো ইউনিটের মিসিং এর কারণে এরপর থেকে তার শুট ক্যান্সেল হতে শুরু করে, যেখানে অফিসিয়াল কারণ জানানো হয় যে লজিস্টিক্যাল ইস্যু। বাট সবাই এটা বুঝতে পারছিল যে এটা তার সেই কাজের ফল। এন্ড সেই ঘটনার পর থেকে আজ অব্দি অনির্বাণের কাছে কোনো ডিরেক্টরের কল আসেনি তার ছবিতে অভিনয় করার জন্য। এন্ড এটা সে তার প্রায় সমস্ত ইন্টারভিউতেই বলেছে। আসলে প্রথমে অনির্বাণ এই বিষয়ে মুখ খুলছিলেন, কারণ সে হয়তো ভেবেছিল যে এটা সাময়িক ব্যান হবে এবং কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাট সে হয়তো ভাবতেও পারেনি যে তাকে এতদিন বা বলা ভালো এত মাসের একটা আনঅফিসিয়াল ব্যান দেওয়া হবে। এন্ড এরপর সে তার বিভিন্ন ইন্টারভিউতে এই ব্যান নিয়ে কথা বলে এবং এটাও বলেন যে তিনি জানেন না যে তাকে ঠিক কি কারণে এবং কত দিনের জন্য এই ব্যান করা হয়েছে। আমার তাই মনে হচ্ছে, কারণ আমি শেষ শুটিং করেছি ওই ছবিটির, তারপরে এখনো পর্যন্ত এই বছর আমার কাছে আর নতুন কোনো শুটিংয়ের কোনো কাজ নেই, আমার নিজের কিছু কাজ আছে। এন্ড এই বিষয়টা পাবলিকের সামনে আসতেই কিছু মানুষ তাকে যেমন সাপোর্ট করে তাকে আবার সিনেমাতে কামব্যাক করার জন্য চিয়ার করতে থাকে, তেমনই কিছু মানুষ তার সাথে যা হয়েছে সেটা ঠিক হয়েছে বলতে থাকে। কারণ 2024 সালে অভয়াকাণ্ড সময় যখন পুরো রাজ্য এবং পুরো দেশ অভয়ের বিচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, সেখানে অনির্বাণকে কোনো রকম কোনো প্রতিবাদ করতে অথবা প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করতেও দেখা যায়নি, যেখানে তার স্ত্রী সেই সময় অনেক প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং উল্টে অনির্বাণ সেই সময় প্রতিবাদ না করে এই সমস্ত প্রতিবাদ এবং দিনের পর দিন ধরে চলা এই আন্দোলনকে একটা ফেল প্র্যাকটিস বলেছিলেন তার সেই সময় একটা ইন্টারভিউতে। অনেক সময় ব্যয় করে যারা আমার থেকে অনেক বেশি রাজনীতি বোঝেন, বিশ্ব রাজনীতি বোঝেন, সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলে বুঝিয়েছি এটা একটা ফেলড এক্সারসাইজ। অনেক কাজ করতে হবে, কাজ। যদি তুমি চাও তোমার সমাজটা যেটা আছে সেটা থাকবে না, অন্যরকম হওয়া উচিত, কাজ করতে হবে, পরিশ্রম।
এন্ড সেই ইন্টারভিউটার কমেন্ট সেকশন খুললেই তুমি তার বিপক্ষে সেই সময় ঠিক কি কি বলা হয়েছিল সেই সমস্তটাই দেখতে পাবে, যার কারণে সেই সময় তাকে যেমন ক্রিটিসাইজ করা হয়েছিল তেমন ভাবেই এই রিসেন্ট ফেডারেশনের সাথে ইনসিডেন্টে তাকে বলা হয় যে আরজি করের প্রতিবাদের সময় কোথায় ছিল তার এত প্রতিবাদ, যেখানে সে সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন সেখানে এখন সে কোর্ট অব্দি চলে গেল কিভাবে। এন্ড সেই কারণেই তার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে বলে দাবি করতে থাকে সাধারণ মানুষের একাংশ। এন্ড এই সমস্ত কারণে একসময় মনে হতে থাকে যে তাকে আর হয়তো বড় পর্দায় দেখাই যাবে, বাট সবাইকে চমকে দিয়ে অনির্বাণ এরপর তার একটা গানের দল তৈরি করে যার নাম দেয় হুলিগানিজম। এন্ড সেই ব্যান্ডে তারা মূলত নিজেদের লেখা গানই পারফর্ম করতে শুরু করে। এন্ড শুরুটা বেশ ভালোই হয়েছিল তার সেই ব্যান্ড, অনেকদিন পর আবারও অনির্বাণকে কাজ করতে দেখে তার ভক্তরাও বেশ খুশি হয়েছিল। তাদের লাইভ শোজ এবং কনসার্টেও মানুষের ভিড় শুরু হতে থাকে, বাট এর মধ্যেই আসে আরো এক বিপত্তি, কারণ তার এক লাইভ শোতে সে বাংলা 3 ঘোষকে নিয়ে প্যারোডি করে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই সেই ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে? রেগে যাবে কে? রেগে যাবে কুণাল ঘোষ। এন্ড সেই ঘটনার পর পলিটিশিয়ানরা এই বিষয়ে খুব একটা খুশি না হলেও সাধারণ মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে এই ব্যাপারে। এন্ড এভাবেই তার সেই ব্যান্ডের একের পর এক হিট গান যেমন মেলার গান, পুজোর গান কিংবা রিসেন্টলি রিলিজ হওয়া পৃথিবীটা ভালো মানুষের নয় বেশ জনপ্রিয় হতে শুরু করে। এন্ড তার এই ব্যান্ডের পর থেকে সে তার ব্যান্ড নিয়ে যে ভবিষ্যতে এগোতে চান সেটাও পরিষ্কার হয়ে গেছে সবার সামনে। বাট দর্শক এটা নিয়ে সারপ্রাইজ হয় যে তাকে যে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হঠাৎ ব্যান করে তার অ্যাক্টিং কেরিয়ার এক প্রকার শেষ করে দেওয়া হলেও সেই বিষয়ে বাংলার কোনো অ্যাক্টর এত মাস মুখ খোলেনি বা এই নিয়ে কোনো মন্তব্য করেন। এবং তুমি নিশ্চয়ই দেখেছো যে এই নিয়ে কোনো নিউজ হেডলাইনও হয়নি, বাট এই সেম জিনিসটা যদি অন্য কোনো হিরোর সাথে হতো তাহলে হয়তো এটা এতদিন একটা ব্রেকিং নিউজ হয়েছে। এন্ড এই ঘটনা পাবলিকের কাছে এটাও স্পষ্ট করে দেয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, যে যদি কেউ এই বিষয়ে মুখ খোলেন তাহলে হয়তো তার কেরিয়ারও শেষ করে দেওয়া হবে। এন্ড এটা আমরা এর আগেও অনেক অ্যাক্টরের সাথে হতে দেখেছি, কিংবা কোনো ডিরেক্টর বা প্রডিউসার যদি অনির্বাণকে কাস্ট করার সাহস করে তবে সেই ফিল্মটা কোনো হলই পাবে না এবং ন্যাচারালি ফ্লপ হবে এবং ডিরেক্টর প্রডিউসারের লস হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমাটা তাদের জন্য একটা বিজনেসই বটে। সেখানে একটা দিনের শুট ক্যান্সেল করলেও তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়। এন্ড আমার মতে সেই কারণে ডিরেক্টর বা প্রডিউসারের ফোন তার কাছে এখন আর আসেন। বাট রিসেন্টলি রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, বুম্বাদা এবং দেব তার হয়ে কথা বলেছে। আমি অনুরোধ করবো যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এমন একজন অভিনেতা যার বাংলার দরকার এবং বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। ও ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, ও হচ্ছে আমার একজন অ্যাক্টর। আমি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি, ও আমারই একটা কমিউনিটির একজন লোক। এবং সমাজ মাধ্যমে দেবের এক ভিডিওতে দেখা যাচ্ছে যে সে কার্যত মুখ্যমন্ত্রী অবধিকে রিকোয়েস্ট করছেন এই বিষয়টা দেখতে, এবং বাকিরাও রিকোয়েস্ট করেছেন অনির্বাণকে আবার মেইন স্ট্রিমে ফেরানোর জন্য। এবং অনির্বাণকে বহুদিন বড় পর্দায় না দেখতে পেরে এপার বাংলার সাথে সাথে ওপার বাংলার মানুষরাও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া এর সাথে সাথে এই হাইপকে কাজে লাগিয়ে দেব শুভশ্রীর পরবর্তী ছবি দেশু 7-এও অনির্বাণকে দেখা যেতে পারে বলেও শোনা গেছে, যদিও অনির্বাণ জানিয়েছেন যে সে এই বিষয়ে কিছুই জানেন না। এন্ড এত সবার রিকোয়েস্টের পরেও এখনো অনির্বাণের কাছে কোনো রিকোয়েস্ট এবং ইন্ডাস্ট্রির এত বড় বড় নামের রিকোয়েস্টের পরেও এখনো অনির্বাণের কাছে কোনো প্রজেক্টের অফার নেই বলে সে জানিয়েছে। এবং এখনো রঘু ডাকাতের শুটিংই তার করা শেষ কাজ। এখন এটাই দেখা যে আবার কবে আমরা অনির্বাণকে বড় পর্দায় দেখতে পাবো। তোমার কি মনে হয় এই ব্যান্ডটা কি তার প্রাপ্য, নাকি সবই ইন্টারনাল পলিটিক্সের কারণেই হলো, নাকি তার নিজের ভুলের মাসুলি গুনছে? আর এর আগেও পলিটিক্সের কারণে ভালো অভিনেতাদের হারিয়ে যেতে দেখেছি আমরা ইন্ডাস্ট্রি থেকে, তবে কি তার সাথেও এরকমটাই হবে? আবার কেউ কেউ বলছে যে হি উইল কাম ব্যাক স্ট্রং। এখন এই পুরো বিষয়টা শুনে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। এন্ড হ্যাঁ, আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড হ্যাঁ, আমি একটা স্টোরি টাইম চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে তোমাদের জীবনের নানান গল্প আমি তুলে ধরব। তাই তোমার কাছে যদি কোনো লাভ, ব্রেকআপ, চিটিং, ট্রমা বা অন্য কোনো পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সত্য কাহিনী থেকে থাকে তাহলে আমাকে এই মেল আইডিতে মেল করে দিও। এন্ড ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এন্ড এখন যদি তোমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি শিওর যে তোমার এই ভিডিওটা ভালো লাগবে। তাই সেটা দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।